জিনিসগুলো সেগুলো একটু দেখি। যেকোনো পরীক্ষাতেই, সেটা হোক বিসিএস অথবা একাডেমিক। যেহেতু একাডেমিক পার করে ফেলছো, সো একাডেমিক চিন্তা করে আর লাভ নেই। তো এই হিন্দু আইনের হচ্ছে যে বিবাহ, তা আমরা যে মুসলিম আইনে বিবাহ মানে কি বলতো সংজ্ঞাটা? মুসলিম আইনে বিবাহ হচ্ছে একটা কি সিভিল কন্ট্রাক্ট, তাই তো? মুসলিম আইনে বিবাহ কিন্তু একটি সিভিল কন্ট্রাক্ট। হিন্দু আইনের একটা ছোট্ট বই আছে, একদম ছোট্ট একটা বই আছে, দীনেশ চন্দ্র পাল, 120 টাকা বইটার দাম। ছোট্ট একটা বই, ছোট, মানে তুমি এরকম হবে যে কেউ যদি চাও একদিনে এটা পুরো শেষ করে ফেলতে পারবা। হ্যাঁ, মানে ছোট একটা বই। তো আরেকটা বই আছে বদরুদ্দিনের। হ্যাঁ, তো বদরুদ্দিনের বই বিশাল, ও দরকার নেই। তবে যদি অ্যাটলিস্ট দীনেশ চন্দ্র পালের যে বইটা আছে, এই বইটা যদি আয়ত্ত করতে পারো, কারণ মেইন মেইন জায়গাগুলো ওখানে আছে, দ্যাটস এনাফ। আর এছাড়াও যদি তোমাদের কাছে আরো অনেক বই থাকে, সেটা থাকলে সেটা ভিন্ন বিষয়, সমস্যা নেই। আচ্ছা, তো হিন্দু আইনের যে বিবাহ, বিবাহ মানে হচ্ছে রিলিজিয়াস স্যাক্রামেন্ট। হিন্দু আইনে বিয়েটাকে বলা হয় রিলিজিয়াস স্যাক্রামেন্ট। আর মুসলিম আইনে কিন্তু ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট। আচ্ছা, বিবাহের আরবি শব্দ কি? নিকাহ। বিবাহের আরবি শব্দ হচ্ছে নিকাহ। যাই হোক, তো এই যে হিন্দু আইনের যে বিয়ে, আর হিন্দু আইনের বিয়ে হচ্ছে যে দুইটা শর্ত আছে। হিন্দু আইনে, হিন্দুদের মতে বা হিন্দু আইনে দুইটি শর্ত আছে। এই দুইটা শর্ত অবশ্যই বিয়ের ক্ষেত্রে পালন করতেই হবে। কি করতে হবে? পালন করতেই হবে, না হলে হবে না। এক নাম্বার হচ্ছে সপ্তপদী। যারা হয়তো বাস্তবে না দেখলেও তো বিভিন্ন মুভিতে দেখছো, সপ্তপদী যেটাকে বলে সাত পাকে বাঁধা। সপ্তপদী বা সাত পাকে বাঁধা, এটা অবশ্যই, মানে আমি হিন্দু আইনের, হিন্দুদের বিয়ে কেউ দেখছো সামনাসামনি? আচ্ছা, দেখছি ভাই। হ্যাঁ, মানে এদের যে এত আনুষ্ঠানিকতা, যারা বিয়ে করে, বর এবং কনে দুইজনের 12টা বেজে যায়, ঠিক আছে? তো যাই হোক, মানে আমি দেখলাম আর কি, তো অনেক কাহিনী। তো যে বিষয়টা, অনুষ্ঠানের কোনো শেষ নাই, তবে দুইটা অনুষ্ঠান আছে, এই দুইটা অনুষ্ঠান করতে হবে, এটা হচ্ছে মৌলিক শর্ত। আমাদের মুসলিম আইনে যে বিবাহের তো শর্ত আছে, দুইটা মৌলিক শর্ত আছে, হিন্দু আইনেও দুইটা শর্ত আছে। একটা হচ্ছে সপ্তপদী, যেটাকে আমরা সাত পাকে বাঁধা বলি, আর একটা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, আর একটা কি যজ্ঞ অনুষ্ঠান। অর্থাৎ ওই যে আগুনকে সামনে রেখে ওই যে পুরোহিত যিনি আছেন, তিনি মন্ত্র পাঠ করে, দেখছো কিনা কেউ? এগুলো, এটাকে বলা হয় যজ্ঞ অনুষ্ঠান। মানে অগ্নি, অগ্নিকে বলে না যে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করছে, তাহলে পাত্র এবং কনে দুইজনই হচ্ছে সামনে বসে থাকে, তাদের মাঝখানে হচ্ছে যে একটা অগ্নির কুণ্ডলী থাকে, এবং হচ্ছে যে তার সাথে পুরোহিত বিভিন্ন মন্ত্র পাঠ করে। এই দুইটা কাজ অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, না হলে বিয়ে হবে না। আর এই দুইটা ছাড়া যে কোনো কিছু, যে কোনো অনুষ্ঠান তুমি চাইলে বর্জন করতেই পারো, ঠিক আছে? অনেক অনুষ্ঠান করতেই পারো, কিন্তু এই দুইটার কোনোটাই বর্জন করা যাবে না। সব সাত পাকে বাঁধা আর হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান। আচ্ছা, এই হিন্দু আইনের যে বিয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে যে মোট হিন্দু আইনের বিয়ে হচ্ছে 8 প্রকার। হিন্দু আইনের বিয়ে হচ্ছে মোট হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার বিয়ের মধ্যে প্রথমত এই 8 প্রকার বিয়েকে দুই ভাগে ভাগ করছে। হিন্দু আইনের বিয়ে মোট 8 প্রকার, কিন্তু এই 8 প্রকারকে দুই ভাগে ভাগ করা আছে। কিভাবে? একটাকে বলা হয় অ্যাপ্রুভড ম্যারেজ, আরেকটাকে বলা হয় ডিসঅ্যাপ্রুভড ম্যারেজ, মানে অনুমোদিত বিবাহ। এই অনুমোদিত বিবাহ 4 প্রকার, আর একটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভড ম্যারেজ, অননুমোদিত বিবাহ, সেটা হচ্ছে 4 প্রকার। সেটা কি? 4 প্রকার। আমরা অনুমোদিত যে বিয়ে আছে, অনুমোদিত যে বিবাহ 4 প্রকার, সেটা আগে শিখবো, মানে অ্যাপ্রুভড ম্যারেজ কোনগুলো, তারপরে হচ্ছে ডিসঅ্যাপ্রুভড ম্যারেজে যাবো আর কি। হ্যাঁ, প্রথম যে বিয়েটা আছে সেটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ। সেটা কি? ব্রাহ্ম বিবাহ। এগুলো অনুমোদিত, এখন যে 4টা পড়বে সেগুলো অনুমোদিত বা অ্যাপ্রুভড ম্যারেজ। এক নাম্বার হচ্ছে এটি হিন্দু সমাজের সর্বোচ্চ সম্মানিত বিবাহ, মানে সবচেয়ে, ব্রাহ্মণরা তো উঁচু উঁচু বর্ণের, তাই না? হিন্দুদের উঁচু বর্ণের হচ্ছে ব্রাহ্মণরা। তাহলে এই ব্রাহ্মণদের মধ্যে এই বিয়েটার প্রচলনটা ছিল, আগে ছিল। তবে এখন এই বিয়েটা
সবার ক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে যে এই বিয়েটা অনেক প্রকারের বিবাহ আছে, দেখবা যে এটা ভালো। তো এই জন্য এটা এখন সবাই এটাকে গ্রহণ করে। হিন্দুদের যে বর্ণ প্রথাটা ছিল এটা কিন্তু এখন অনেকাংশেই কমে গেছে, বাট একবারই কমে গেছে এরকম না, এখনো আছে, তবে অনেকাংশেই কমে গেছে। তো এই বিয়ের ক্ষেত্রে কি হয়, ব্রাহ্ম বিবাহ কেমন করে হয়? কন্যার পিতা কোনো যৌতুক বা প্রতিদান ছাড়াই এক যোগ্য বরকে, যিনি ধর্মীয় জ্ঞান এবং চারিত্রিক ভাবে উত্তম, এরকম ব্যক্তিকে, ধরো এক্স নামক একজন ব্যক্তি, এই ছেলেটা খুবই ভালো, তারপর হচ্ছে তিনি ধর্মীয় জ্ঞান রাখে, তার ধর্ম সম্পর্কে ভালো জানে এবং হচ্ছে চারিত্রিক ভাবে উত্তম, যেটাকে আমরা যে মাদ্রাসায় যারা পড়ে বা যারা হুজুর বা হাফেজ তাদেরকে আমরা অন্যভাবে মূল্যায়ন করি না, যে তারা ভালো, তাদের চরিত্র অন্যদের তুলনায় তুলনামূলক ভাবে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তারপরে হচ্ছে তারা ধর্মীয় জ্ঞান রাখে। তো হিন্দু আইনেও তো তাদের যে ধর্মীয় বিষয় আছে সেগুলোতে জ্ঞান রাখে এবং উত্তম চরিত্রের অধিকারী এমন কোন একটা ছেলের কাছে কন্যার পিতা যদি তার কন্যাকে বিবাহ দেয় এবং সেখানে যদি কোনো ধরনের যৌতুক না থাকে, তখন এই প্রকারের বিবাহটার নাম হবে ব্রাহ্ম বিবাহ। অর্থাৎ কন্যার পিতা কোনো যৌতুক ছাড়াই যখন ধর্মীয় জ্ঞান সম্পন্ন উত্তম চরিত্রের অধিকারী কোনো বরের কাছে তার কন্যাকে দান করে, তখন সেই বিবাহটা ব্রাহ্ম বিবাহ হিসেবে গণ্য করা হবে। এবং এটাই কিন্তু হিন্দুদের, যদিও হিন্দুদের মধ্যে যৌতুকের বিষয়টা আছে কিন্তু এটা যৌতুক হিসেবে দেখে না আর কি, বাট হিন্দুরা কিন্তু এই বিয়েটাকে এখন ভালো, যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছে। এখন বর্তমানে হিন্দুদের যে বিয়েটার প্রচলন আছে সেটাকে ব্রাহ্ম বিবাহের অনুকরণ করে। তাহলে আমরা 1 নম্বর ব্রাহ্ম বিবাহটা দেখলাম, ব্রাহ্ম বিবাহ কাকে বলে, এবং এটাই সবচাইতে প্রচলিত বিবাহ বর্তমান সমাজে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে দৈব বিবাহ। দৈব বিবাহ এগুলো নিশ্চয়ই তোমরা পড়ে আসছো, জাস্ট আমি একটু স্মরণ করে দিচ্ছি আর কি। দৈব বিবাহ, এই দৈব বিবাহটা আসলে কি বলছে, যখন কোন কন্যার পিতা কোনো যোগ্য বর খুঁজে পাবে না, তখন তিনি কি করবেন, যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত পুরোহিতদের মধ্যে একজনকে কন্যা দান করেন। এটি ব্রাহ্ম বিবাহের তুলনায় নিম্নমানের বিবাহ হিসেবে ধরা হয়, কারণ এতে কন্যার ভবিষ্যৎ অনিশ্চিত থাকে। মানে বিষয়টা খুবই অদ্ভুত তোমাদের কাছে মনে হতে পারে, তবে এটা ব্যাখ্যা আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে দিছি আর কি। তো এখানে আমি যেটা আছে সেটা বলছি, বাট সামগ্রিক ভাবে ব্যাপারটা এরকম যে যখন কোন কন্যার পিতা কোনো যোগ্য বর খুঁজে না পান, তখন তিনি যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত পুরোহিতদের মধ্যে একজনকে কন্যা দান করেন। এটা খুবই হাস্যকর বিষয়, পুরোহিত যিনি আছেন তার কাছে কন্যা দান করেন। তাহলে যদি কখন বলছে, যখন কোন কন্যার পিতা কোনো যোগ্য বর খুঁজে না পান, যখন তিনি যোগ্য বর খুঁজে পাবেন না তখন। তবে এইটা বিভিন্ন বই বিভিন্ন আছে, কিন্তু এখানে যে মিনিংটা করা আছে এটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে কন্যা যিনি পুরোহিত আছেন, যিনি পুরোহিত আছেন, এই তাকে, এখন যদি মনে করো যে এখানে বিভিন্ন বইয়ে আছে, তোমরা দেখবা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, বাট কিছু বইয়ের বিষয়টা এমন ভাবে আছে যে যদি কন্যার পিতা কোনো যোগ্য বরকে খুঁজে না পায়, তখন এই পুরোহিতের কাছে কন্যাকে কি করেন, দান করেন। তখন এই পুরোহিত কি করেন, পুরোহিত কি করবেন, তিনি যোগ্য বর খুঁজে পেলে তখন হচ্ছে ওই মেয়েটাকে ওই যোগ্য বরের কাছে তুলে দিবে। তাহলে এইটা তো একটা অনিশ্চিত হয়ে গেল না, এটা তো মানে এটা এখন তো বর্তমান সমাজে তোমার আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়, সেটা স্বাভাবিক, বাট ওইটা আজকে না, অনেক আগে। এই বিয়ে তো আর এখন প্রচলিত না। তো অর্থাৎ এই বিয়েটার মানে হচ্ছে যে যখন কন্যার পিতা কোনো যোগ্য বর খুঁজে না পাবেন, তখন তিনি কি করবেন, এই যে পুরোহিত আছে যিনি আছেন তার কাছে তার কন্যাকে দান করবেন। কন্যাকে দান করা মানে বিয়ে করা না, বিষয়টা এরকম না। তার কাছে দান করবেন, ভবিষ্যতে যখন সে হচ্ছে যে ভালো কোনো বর খুঁজে পাবে, যোগ্য বর খুঁজে পাবে, তখন ওই যোগ্য বরের কাছে ওই কন্যাকে দান করবে, এরকম আর কি। ঠিক আছে হ্যাঁ, পুরোহিত যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে। পুরোহিত বিবাহিত হতেই পারে, পুরোহিত কি অবিবাহিত থাকবে? তাহলে কি হয়েছে, বিবাহিত হতেই পারে।
পুরোহিত তো অবিবাহিত থাকবে বিষয়টা এরকম না, কিন্তু এটা তো পুরোহিতকে দিয়ে দেয়া না, পুরো যোগ্য বর খুঁজে পাচ্ছে না, তখন কি করবে ওই সময়? যদি তার কাছে মনে হয় সে যোগ্য না, তখন হচ্ছে যে পুরোহিতের কাছে দিবে। পুরোহিতের কাছে দিলে পরে পুরোহিত যোগ্য বর খোঁজে, তারপরে হচ্ছে মেয়েকে দান করবে। কিন্তু এটা একটা অনিশ্চিত, এটা কি একটা অনিশ্চিত বিবাহ, এবং এটা একটা নিম্নমানের কাজ, নিম্নমানের বিবাহের মধ্যে এটা একটা অন্যতম। আরো অনেক অদ্ভুত বিয়ে আছে, সেটা আমরা দেখবো। তো এটা হচ্ছে দৈব বিবাহ, যে পুরোহিতকে কন্যাদান করা। কি করা? পুরোহিতকে কন্যাদান করা। তিনি যোগ্য বর খুঁজে পাইলে তখন তিনি হচ্ছে যে এই কন্যাকে যোগ্য বরের হাতে তুলে দিবেন। তো এটা অনিশ্চিত, এবং এটাকে বলা হয়েছে যে হিন্দুদের যে বিয়ে আছে এটা তার মধ্যে নিম্নমানের একটা বিয়ে হিসেবে পরিচিত। 3 নম্বর যে বিয়েটা আছে সেটা হচ্ছে অর্শ বিবাহ। হ্যাঁ, অর্শ বিবাহ এটা হচ্ছে কি, যে কন্যার পিতার কাছে বর কিছু উপহার বা গরুর বিনিময়ে কন্যাকে গ্রহণ করেন। কন্যার পিতার কাছে, অর্থাৎ যে পাত্র থাকবেন তিনি কি করবেন, কন্যার পিতাকে গরু, হুম, গরু বা তখন তো গাধা ছিল, গাধা দিয়ে হাল চাষ করতো কিন্তু আগের যুগে। তো কন্যার পিতাকে তুমি যদি মনে করো এক জোড়া গরু উপহার দাও, বিনিময়ে যদি তার কন্যাকে গ্রহণ করো, মানে গরু দিতে হবে, গরু অথবা গাধা এরকম কিছু। এটা যদি কন্যার পিতাকে উপহার হিসেবে দিয়ে তারপরে যদি বিয়েটা করো, পাত্র যদি বিয়ে করে, তখন এই ধরনের বিয়েটাকে বলা হয় অর্শ বিবাহ। অর্শ বিবাহ এটি এক ধরনের প্রতিদানমূলক বিয়ে বলা হয়, কারণ হচ্ছে কি এই অর্শ তোমাকে দিতেই হবে, বা ঘোড়া, আহ, তারপরে গরু অথবা গাধা এরকম কিছু এক জোড়া দিতে হবে কন্যার পিতাকে। যদি দাও তখন কন্যার পিতা হচ্ছে তোমাকে মেয়ে দান করবে। এইটা একটা বিয়ে, এই জন্য এটাকে বলা হয় প্রতিদানমূলক বিবাহ বা অর্শ বিবাহ। অর্শ বিবাহ মানে কি, পাত্রপক্ষ কিন্তু কন্যার যে পিতা আছে তাকে কিন্তু গরু অথবা গাধা অথবা ঘোড়া এগুলো দিবে, দিলে পরে হচ্ছে যে কন্যার পিতা তার কাছে কন্যা দিবে। এই যে এই ধরনের বিয়েটাকে বলা হয় অর্শ বিবাহ। আর এটা কিন্তু বিনিময় লাগে, এটা কিন্তু একটা বিনিময়মূলক বিয়ে, তাই না? কারণ এটা না দিলে কিন্তু এই বিয়ে হয় না। তাহলে অন্য বিয়ে হতে পারে, কিন্তু এই বিয়ে হইতে গেলে যখন এই ঘোড়া, গরু, গাধা এগুলোর বিনিময়ে যখন কন্যাকে বিয়ে করে তখন সেটা অর্শ বিবাহ। আর 4 নাম্বার যে বিয়েটা সেটাকে বলা হয় প্রজাপত্য। ভাই সংখ্যা কি নির্ধারণ আছে যে গরু ঘোড়া গাধা? জায়গাতে এক জোড়ার কথা বলা আছে, যে পুরো জায়গাতে একবার যে সংখ্যার কথা বলা নেই, তবে এক জোড়ার কথাটা অনেক জায়গাতে বলা আছে। হ্যাঁ, অনেক জায়গাতে এক জোড়া অথবা অনেক জায়গাতে উল্লেখ করা নাই, বাট গরুর কথাটা উল্লেখ আছে, গাধার কথাটা উল্লেখ আছে। আচ্ছা, এবার আসো প্রজাপত্য বিবাহ। প্রজাপত্য বিবাহ যেটা, সেটা হচ্ছে যে ব্রাহ্ম বিবাহের মতো, তবে এখানে কন্যার পিতা বলেন যে ধর্ম পালনের জন্য তোমরা একসঙ্গে থাকো, ধর্ম পালনের জন্য তোমরা একসঙ্গে থাকো, কোনো উপহার বা যৌতুকের লেনদেন হয় না। আচ্ছা, এই প্রজাপত্য যে বিয়েটা আছে এটা ভালো, মানে খুবই ভালো। মানে এখানে বিয়ের বিষয়টা হচ্ছে ধর্ম পালনের জন্য যে কন্যার পিতা তার কন্যাটাকে, যে বর আছে বরের হাতে তুলে দিবে, এবং তুলে দিয়ে, মানে সে তুলে দিবে তার উদ্দেশ্য যে ধর্ম পালনের জন্য। তোমরা হিন্দু আইনের একটা টপিক আছে সম্ভবত, টপিকটার নাম আহ ভুলে গেলাম, যাই হোক ওই টপিকসে বলা আছে যে এই একটা পুরুষের যে হাড়, একটা পুরুষের হাড় থেকে একটা হচ্ছে যে মেয়ের হাড় তৈরি, মহিলা তার স্ত্রীর হাড় তৈরি করা, তারপর যে অর্ধাঙ্গিনী বলা হয়, অর্ধাঙ্গিনী এই শব্দটা কিন্তু হিন্দু আইন থেকেই আসছে, যে একটা পুরুষের অর্ধাঙ্গ হচ্ছে তার স্ত্রী, অর্থাৎ একজন আরেকজনের সাথে এবং ইবাদত, তারা যে ধর্ম পালন করা, যে তারা একত্রে ধর্ম পালন করা, এটা সবচেয়ে উত্তম মনে করে আর কি তাদের ধর্মীয় ভাবে। তো যে কন্যার পিতা সে তার কন্যাকে পাত্রের হাতে তুলে দিবে যে তোমরা একসাথে যে ধর্মটাকে পালন করো, একসাথে থাকো এবং একসাথে থেকে তোমরা ধর্ম পালন করো। এই উদ্দেশ্যেই কন্যা একটা সৎ পাত্রের কাছে তার কন্যাকে তুলে দিবে, একটা সৎ পাত্রের কাছে তার কন্যাকে তুলে দিবে, এবং এখানে কোনো যৌতুকের বা কোনো উপহার বা কোনো বিনিময়ের কোনো বিষয় থাকবে না এই প্রজাপত্য বিবাহের ক্ষেত্রে। কিন্তু এখানে মূলত কন্যার পিতা তার মূল উদ্দেশ্যই থাকবে যে তারা একত্রে থেকে ধর্মকর্ম পালন করবে, এই জন্যই সে তার কন্যাকে দান করছে। এই উদ্দেশ্য, মানে এটা স্পষ্ট ভাবে এই লাইনটা ফোকাস করা আর কি। আচ্ছা, বিভিন্ন বইয়ে কিন্তু বিষয়গুলো বিভিন্ন ব্যাখ্যা করছে।
দেখবা বোঝা গেল। এই যে চারটা বলছিলাম না, এই চারটা যেমন তোমার প্রথম বলছি ব্রাহ্ম বিবাহ, তারপরে দৈব বিবাহ, অশ্ব বিবাহ এবং হচ্ছে প্রজাপত্য বিবাহ। এই চারটা হচ্ছে অ্যাপ্রুভড ম্যারেজ, অনুমোদিত বিবাহ। আর বাকি যে চারটা আছে, সে চারটার নাম হচ্ছে গন্ধর্ব বিবাহ, তারপরে অসুর বা আসুর বিবাহ, আর একটা হচ্ছে রাক্ষস বিবাহ, আর একটা হচ্ছে পৈশাচিক বিবাহ। তাহলে আমরা প্রথমেই অননুমোদিত বা ডিসঅ্যাপ্রুভড যে ম্যারেজ, তার মধ্যে যে গন্ধর্ব বিবাহ আছে, এই গন্ধর্ব বিবাহটা একটু দেখবো। এই গন্ধর্ব বিবাহের আরেক নাম হচ্ছে লাভ ম্যারেজ। গন্ধর্ব বিবাহের আরেক নাম কি? লাভ ম্যারেজ। হ্যাঁ, লাভ ম্যারেজ আমাদের বর্তমান সমাজে যেটা লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কি বুঝো তোমরা? নিশ্চয়ই বুঝো না, থাক বোঝার দরকার নেই। এই লাভ ম্যারেজ আর হচ্ছে যে গন্ধর্ব বিবাহ দুইটা সেম। এজন্যই অনেক সময় বলতে পারে যে বর্তমানে লাভ ম্যারেজের সাথে হিন্দু আইনের কোন বিবাহের সাদৃশ্য আছে, এরকম বলতে। তাহলে মানে লাভ ম্যারেজ আর গন্ধর্ব বিবাহ সেম। এটা কি হয়, লাভ ম্যারেজের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে পিতামাতার সম্মতি ছাড়াই ছেলে মেয়ে কি করে পরস্পরের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পিতামাতার সম্মতি ছাড়াই যখন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই ধরনের বিয়েটাকে বলা হয় গন্ধর্ব বিবাহ। মানে এখানে পিতামাতার সম্মতি থাকবে না, নিজেরা বিয়েটা করবে। তবে হিন্দু আইনে হিন্দু আইনে পিতামাতার সম্মতি ছাড়া বিয়ে না করার জন্য নির্দেশ দেওয়া আছে। হুম, যদি করে ফেলে, হিন্দু আইনের একটা নীতি পড়ছো, ফ্যাক্টাম ভ্যালেট? জি ভাই। কখনো পড়ছো? জি ভাই, পড়ছি। এটা কিন্তু কয়েকবার বিজেএস পরীক্ষা আসছে, কয়েকবার। তো ফ্যাক্টাম ভ্যালেট নীতিটা কি কার মনে আছে? জি ভাই, যেটা হয়ে গেছে ওইটাকে মানে অনুমোদিত ধরে নেওয়া। বিষয়টা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ফ্যাক্টাম ভ্যালিড মানে হচ্ছে যে তোমাকে কোনো একটা কাজ করতে মানে নিষেধ করছে আর কি, যে কাজটা করো না। এখন ধরো না করার মধ্যে তো একটা আদেশাত্মক একটা নির্দেশাত্মক নির্দেশ দেওয়া আছে যে এটা করিও না। বাট যদি করে ফেলো, কিছু কিছু বিষয় আছে যে এটা না করার জন্য তোমাকে উৎসাহ দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো এটা করিও না। কিন্তু যদি করে ফেলো তখন সেইটাকে বৈধতা দেওয়া হয় আর কি। যদি করে ফেলো, মনে হয় এরকম আছে না যে আমি তোমাকে কাজ করতে বললাম এটা করিও না, একটা আছে এমনিতেই বললাম নরমালি, আরেকটা আছে খুব স্ট্রংলি বললাম। তো ফ্যাক্টর ভ্যালিড কি, নরমালি তোমাকে বলা হলো যে এই ধর্মীয় আইন অনুসারে পিতামাতার সম্মতি ছাড়া বিয়ে করা ভালো না। ভালো নাকি? কখনোই ভালো না। এখন মনে করো যে তুই করে ফেলছো, তারা আবার প্রাপ্তবয়স্ক, সেক্ষেত্রে কি করবে, যেহেতু করে ফেলছো তখন এই বিয়েটাকে বৈধতা দিবে আর কি। হ্যাঁ, তখন এটার নামই হচ্ছে ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড নীতির যিনি প্রবক্তা তার নাম কি? আচ্ছা, ফ্যাক্টাম ভ্যালিড নীতির যিনি প্রবক্তা তার নাম হচ্ছে জি মুতোবাহন। তার নাম কি? জি মতো বাহন। তার নাম হচ্ছে জি মুতোবাহন। তোমরা দায় ভাগা এবং মিতাক্ষরার মতবাদ, এই দুইটা কিন্তু খুব ভালো করে দেখবা। হ্যাঁ, দায় ভাগা এবং হচ্ছে মিতাক্ষরা মতবাদ। দায় ভাগা মতবাদের যিনি প্রবক্তা তার নাম হচ্ছে জি মুতোবাহন। আবার ফ্যাক্টাম ভ্যালিড নীতির প্রবক্তা যিনি, তার নামও জি মুতোবাহন। আর এই মিতাক্ষরার যে মতবাদ আছে, এই মিতাক্ষরার মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানেশ্বর। মিতাক্ষরার মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানেশ্বর। যাই হোক, তাহলে আমরা গন্ধর্ব বিবাহ ইকুয়াল টু লাভ ম্যারেজ শেষ হয়ে গেল। এবার আসো অসুর বিবাহ যেটা বা আসুর বিবাহ। এটা কি বলছে, এখানে বর কন্যার পরিবারকে বিপুল সম্পদ বা অর্থ প্রদান করে কন্যাকে বিবাহ করবে। এখানে গরু গরু গাধা টাধা দিবে না, বিপুল পরিমাণে অর্থ সম্পদ। হুম, যেমন এখন বর্তমানে হয় এরকম। হ্যাঁ, ভাই এটা কোনটা পড়াচ্ছেন? এটা হচ্ছে অসুর বিবাহ। হুম, অসুর বিবাহের ক্ষেত্রে কি করে, এই বর যিনি আছেন, যিনি পাত্র, তিনি কি করবেন, কন্যার পরিবারকে বিপুল পরিমাণ সম্পদ অর্থ প্রদান করবেন এবং এটার মাধ্যমে কন্যা কি করবেন, তার কাছে বিবাহ দিবেন। এখানে কিন্তু গরু দিতে হবে বিষয়টা এরকম না। এটা হচ্ছে যে সম্পদ, বিপুল পরিমাণ অর্থ সম্পদ গরু যখন দিবে, গাধা যখন দিবে, তখন সেটা তো অন্য বিয়ে হয়ে যাবে, যেটা আমরা দেখে আসলাম একটু আগে, অর্শ বিবাহ হয়ে যাবে। আর মনে করো যে আসল বিবাহ হচ্ছে কি, যে গরু গাধা টাধা কিছুই না, বাট তার মেয়েকে যখন তুমি বিয়ে করবা তখন হচ্ছে যে কন্যা যিনি আছেন
কন্যার পিতাকে তুমি বিপুল পরিমাণ অর্থ সম্পদ দিবা, তার বিনিময়ে সে তোমাকে বিয়ে দিবে। এইটা হচ্ছে অসুর বিবাহ। আচ্ছা, এবার আসো রাক্ষস বিবাহ কোনটা। রাক্ষস বিবাহ, রেপ। এই রাক্ষস বিবাহটাতে জোর করে, হ্যাঁ, জোর করে, যখন বাংলা ছবিতে দেখতা না যে যারা ভিলেন থাকে জোর করে নায়িকাকে নিয়ে বিয়ে করতো, এরকম কিছু। অর্থাৎ জোর করে যখন কনেকে বিয়ে করা হয় তখন সেটাকে রাক্ষস বিয়ে বলা হয়। ঠিক আছে, জোর করে, জোরপূর্বক কাউকে বিয়ে করা। রাক্ষস বিবাহ হচ্ছে জোর করে বিয়ে করা। আর পৈশাচিক বিবাহ যেটা, এটা খুবই নিকৃষ্ট একটা বিয়ে। সেটা হচ্ছে কি, ধরো একটা নারীকে তুমি মানে অচেতন করে, হুম, রেপ অচেতন করছে। করে বা সেন্সলেস করে, অথবা সে ঘুমন্ত অবস্থায় আছে। তাহলে ঘুমন্ত অবস্থায় তো মানুষের সেন্স থাকে না, একই কথা। ঘুমন্ত অবস্থায়, অথবা তিনি ঘুমন্ত ছিল না, জাগ্রতই ছিল, বা কোনোভাবে তাকে অচেতন করা হয়েছে। অচেতন করে তার সাথে মনে করো যে র্যাপ করা হয়েছে, তাকে ধর্ষণ, ধর্ষণ বলা যাবে না, অর্থাৎ তার সাথে হচ্ছে যে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে, এটার মাধ্যমে তাদের বিয়ে হয়ে গেছে, এরকম কিছু। অর্থাৎ যখন, এটা সবচাইতে হিন্দু আইনে যে পৈশাচিক, এটা নামটা কিন্তু পৈশাচিক বিবাহ। অর্থাৎ বলা হচ্ছে যে এটি সবচাইতে নিন্দনীয় বিবাহ, এবং যেখানে পুরুষ কোনো নারীর সম্মতি ছাড়া বা তার অচেতন অবস্থায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে বিবাহ করে, এটার নাম হচ্ছে পৈশাচিক বিবাহ। এটার নাম কি, পৈশা। এবং আমাদের সমাজে এই পৈশাচিক বিবাহ কিন্তু আছে, আছে না? আছে কিনা? আছে। কিভাবে আছে দেখো, গ্রামে বা যে কোনো জায়গাতে দেখবা, যখন এই ধরনের কোনো অকারেন্স ঘটে, কিছু কিছু জায়গাতে কি করে, তাদের সাথে যেহেতু এই ধরনের হয়েছে, মান সম্মান থাকবে না, সো তাদেরকে বিয়ে দিয়ে দেয়, এরকম হয় না? জি ভাই, হয়। এরকম হয়। সালিশি বসে বা আদালত, যেভাবেই হোক, যে যেহেতু এটা হয়েছে, তাই এই মেয়ের তো আর কোথাও বিয়ে হবে না, মান ইজ্জত গেছে, তখন সেক্ষেত্রে কি করে, যে ধর্ষক তার সাথে কিন্তু বিয়ে দেয়। এবং এরকম অনেক রায় হয়েছে, মামলার অনেক রায় হয়েছে এরকম, যে দেখা গেছে কি ধর্ষক যিনি, তিনি তো জেল হাজতে আছে, তখন পরবর্তীতে সে বললো যে ঠিক আছে, যেহেতু আমার জন্য তার বদনামে, তাহলে আমি বিয়ে করবো। তো বিয়ে করলে তখন হচ্ছে ধর্ষণ মামলা থেকে সে কিন্তু রেহাই পেয়েছে। ঠিক আছে, তো এইটা কিন্তু বর্তমান সমাজের এই যে, এটা কিন্তু পৈশাচিক বিবাহেরই একটা উদাহরণ, তাই না? পৈশাচিক বিবাহটাতে এমনই যে একটা নারীর সম্মতি ছাড়া, আর ধর্ষণ তো অবশ্যই সম্মতি ছাড়াই হয়, অর্থাৎ নারীর সম্মতি ছাড়া যখন, অথবা তাকে অচেতন অবস্থাতে তার সাথে যখন শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়, শারীরিক সম্পর্ক কি করা হয়, স্থাপন করা হয়, এবং এই শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে তাকে বিয়ে করা হয়, তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তো এটা অবশ্যই কি পৈশাচিক বিবাহ। মানে বর্তমান সমাজে যে বিয়েটা আমরা দেখি, এটা কিন্তু হুবহু পৈশাচিক বিবাহের মতোই। আচ্ছা, এবার হচ্ছে হিন্দু আইনের যে বিয়ের ক্ষেত্রে আমরা কি বলছি, দুইটা শর্ত আছে। কয়টা? দুইটা শর্ত আছে। আরো কিছু বিষয় আছে তোমাদের। দুইটা শর্ত কি কি? সপ্তপদী আর যজ্ঞ অনুষ্ঠান। হ্যাঁ, সপ্তপদী। আর হিন্দু আইনে বিয়ে বলতে কি বোঝে? রিলিজিয়াস সেক্রেমেন্ট। তোমাকে যদি অনেক প্রশ্ন হতে পারে যে হিন্দু আইন এবং ওদের দুই আইনই তো আছে না বিবাহের, আলোচনা করো, তুলনামূলক আলোচনা করো, তখন কিন্তু। আর হিন্দু আইনের যে বিবাহটা, হ্যাঁ, হিন্দু আইনের যে বিবাহটা, এই বিবাহটা মূলত হিন্দু ম্যারিজ অ্যাক্ট 1955, অর্থাৎ 1955 সালের একটা হিন্দু বিবাহ আইন আছে। ওই আইন অনুযায়ী কিন্তু তাদের বিবাহগুলো সম্পন্ন হয়ে থাকে। মানে তাদের যে পার্সোনাল লতা আছে, পাশাপাশি যেমন আমাদের মুসলিম আইনের ক্ষেত্রে আর কিছু আইন আছে না, তো সেক্ষেত্রে হিন্দু ম্যারিজ অ্যাক্ট 1955, ওইটা কিন্তু হিন্দু আইনের বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য একটা আইন। আর হিন্দু আইনে কিছু কিছু জায়গাতে এই বিষয়টা ক্লিয়ার না, তোমরা দেখো, বই একটু দেখে নিও, যে বলা হয়েছে যে মুসলিম আইনে কিন্তু একটা মেয়ে একত্রে একাধিক স্বামীকে রাখতে পারে না। কোনো পারে না। যদি সেটা করে, যদি সেটা করে, সেটা কিন্তু পেনাল কোডের 400 কত ধারা, 494 ধারা অনুযায়ী বহুগামিতার অপরাধী হয়, বহুগামিতার অপরাধ হয়। অর্থাৎ একটা মেয়ে
একত্রে একই সাথে একাধিক স্বামী রাখতে পারবে না, কিন্তু একটা পুরুষ অবশ্যই একত্রে একাধিক স্ত্রী রাখতে পারবে। কিন্তু হিন্দু আইনে যে বিষয়টা, আর হ্যাঁ, একটা পুরুষ একত্রে কয়টা স্ত্রী রাখতে পারবে? সর্বোচ্চ চারটা। সর্বোচ্চ কয়টা? চারটা রাখতে পারবে। তবে এই চারটা রাখার ক্ষেত্রেও অনেক সময় কি করতে হবে, ওই যে তার যে পূর্ববর্তী স্ত্রী যারা আছে তাদের কি নিতে হবে? সম্মতি নিতে হবে। তাদের কি নিতে হবে? সম্মতি নিতে হবে। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে কেউ কি সম্মতি দিতে চায়? নর্মালি সম্মতি দিতে চায়? ধরো তোমরা যারা আছো, হ্যাঁ, তোমরা সম্মতি দিবা তোমাদের হাজবেন্ড আরেকটা বিয়ে করুক, যে বান্ধবী, হুম, আসলে একত্রে গল্প করলাম, ভালোই লাগবে, এরকম দিবা নাকি? কে কে দিবা? ভাই নর্মালি কেউই দিবে না। দিবে না, না? দিলে কি হয়? বাট দেওয়া তো দুই উচিত ভাই। বান্ধবী, হ্যাঁ, দুই বান্ধবী একত্রে গল্প করবা, তারপরে তোমার কাজ ওই করবে, ওর কাজ তোমার করবে, মানে ভালো না এটা? আর দুইটা কেন, আমার মনে হয় চারটা করলে তো আরো ভালো হয়। চারজনে মিলে কাজ করবা, তাহলে তো ভালো হবে, কাজ কম হবে। আচ্ছা, যাই হোক, বাস্তবতা হচ্ছে যে বাঙালি নারীর একটা চরিত্র, এটা কখনোই হয় বিদেশে, এটা হয়তো নর্মাল হতে পারে। যেমন তুমি ইউরোপে যদি যাও, তারা যখন ছেলে মেয়ে বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন কিন্তু তারা নিজেরা নিজেরা আলাদা হয়ে যায়। ওই যে পিতার প্রতি যে দায়িত্ব, এটা সেটা এগুলো না। এক একটা কালচার, এটা বাংলাদেশের কালচারে এটা না। তো যেটা বললাম আর কি, তো হিন্দু আইনে এই বিষয়টা হচ্ছে কি, যে একজন পুরুষ কয়টা স্ত্রী রাখতে পারবে, হুম, একজন পুরুষ কয়টা স্ত্রী রাখতে পারবে, এই ব্যাপারে কোনো ডিরেকশন দেয়া নেই। তারপর কিছু কিছু জায়গাতে বলা আছে না, একজন পুরুষ একটা স্ত্রী রাখতে পারবে, এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, একাধিক পারে না। কিছু কিছু জায়গাতে, তো বেশিরভাগ যেটা, সেটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে, হিন্দু আইনেও স্ত্রীর ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে সে একাধিক স্বামী রাখতে পারবে না। স্বামীর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই। কিন্তু কিছু কিছু জায়গাতে বলা আছে যে স্বামী বা স্ত্রী দুইজনই একত্রে এবং একই সময় একটা বিয়ের মধ্যে আবদ্ধ থাকতে পারবে, একাধিক বিয়ে না। ঠিক আছে? আচ্ছা, আর হিন্দু আইনের বিয়েটা, এটা তো বললামই যে এটা একটা ধর্মীয়, রিলিজিয়াস একটা বিয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে যে আইনগত, আইনি ভাবে যদি এটা নিবন্ধন করতে হয়, মুসলিম আইনের যে বিবাহ আছে, মুসলিম আইনের যে বিবাহ নিবন্ধন, এটা হচ্ছে যে 1974 এ বিবাহ নিবন্ধন করতে হয়। না করলে এটা শাস্তি সর্বোচ্চ সম্ভবত 2 বছর, 2 বছর জেল আছে। হিন্দু আইনেও কিন্তু বিবাহ নিবন্ধন করতে হয়, 1950 সালের 49। যে আইন আছে, ওই আইন অনুযায়ী। আচ্ছা, আর হিন্দু আইনের ক্ষেত্রে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে তোমার মুসলিম আইনের অনেক বিষয় আছে যেটা হিন্দু আইনের সাথে একত্রে মিলবে। যেমন সুস্থ মস্তিষ্ক হইতে হবে, তাই না? কি হইতে হবে? সুস্থ মস্তিষ্ক হইতে হবে। তো এটা তো হিন্দু আর মুসলিম একই কথা। তাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে, সাউন্ড মাইন্ড হইতে হবে, না হলে এটা বিয়ে বৈধ হবে না। তারপর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হইতে হবে। কি হইতে হবে? প্রাপ্ত বয়স্ক হইতে হবে। তোমরা মুসলিম আইনে মনে নাই থাকার কথা, মুসলিম আইনে কিন্তু বিয়ের ক্ষেত্রে বয়স কত ছেলে মেয়ে উভয়ের জন্য, মানে মুসলিম আইনে 15 বছর। কত বছর? 15 বছর। 15 বছর। আর বাংলাদেশের যে যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধ আইন আছে, 18-21। তো হিন্দু আইনে কিন্তু পুরুষের ক্ষেত্রে 21 বছর, এবং হচ্ছে নারীর ক্ষেত্রে হচ্ছে 18 বছর। তো এই বয়সগুলো কিন্তু, এই ব্যাপারগুলো কি সময়ের সাথে সাথে অনেক কিছু আসলে চেঞ্জ আসে। তো এখন কিন্তু এই বয়সগুলো একটু কমানো উচিত, কারণ এখন এই জিনিসগুলো ছেলেমেয়েরা মানে খুব আগের তুলনায় বেশি ম্যাচুর হয়ে যায় অল্প সময়, তো সেগুলো বয়সের সাথে সাথে কিছুটা কমানো যায়। এই ক্ষেত্রে তোমার এখন পর্যন্ত ওইটাই আছে, 21 বছর। কিন্তু মুসলিম আইনে কিন্তু একটা বিষয় আছে যে হ্যাঁ, 15 বছর হলে বিয়ে করতে পারবে, সেটা বৈধ। বাট যদি 10 বছরে বিয়ে করে, করা যাবে না? যাবে দশ ভাই। বছর করা যাবে, কিন্তু সেটা ইরেগুলার হবে আর কি। সেটা কি হবে? ইরেগুলার হবে, তবে বিয়ে করে। কিন্তু হিন্দু আইনে 21 বছর আর 18 বছর। আর যদি তার কম হয়, ধরো মুসলিম আইন হোক আর হিন্দু আইন হোক, যে বয়সটা আছে, সেই বয়সটা যদি তোমার হচ্ছে যে প্রচলিত যে আইন আছে, যেমন বাল্য বিবাহ নিরোধ আইন 2017, বা প্রচলিত যে আইন আছে, সেই আইনকে যদি লঙ্ঘন করে, তাহলে বিয়ে বৈধ হইতে পারে, সমস্যা নেই। কিন্তু কি হবে?
শাস্তির যোগ্য হবে। কি হবে? শাস্তি যোগ্য হবে। ভাই কথাটা বুঝি না, আরেকবার একটু বললে ভালো হতো। মানে বিষয়টা হচ্ছে কি, ধরো মুসলিম আইন, সেখানে কি বলছে, মানে 15 বছর হওয়া লাগে, 15 বছর হলে বিয়ে পুরোপুরি বৈধ। ওকে, তো 15 বছরে বিয়ে করলাম মনে করো, তো বৈধ, বিয়ে তো বৈধ। কিন্তু প্রচলিত আইনে কি বলছে? 18 বছর বলছে না? মেয়ের ক্ষেত্রে 18, ছেলের ক্ষেত্রে 21, হ্যাঁ, সেটা বলা আছে। তাহলে মুসলিম আইনে তোমার বিয়েটা বৈধ হলো, কিন্তু এটা শাস্তির যোগ্য না? বিয়ে বৈধ হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রচলিত আইনে শাস্তি, মানে বিয়ে ঠিক আছে, বিয়ে নিয়ে কোনো প্রচলিত প্রশ্ন নেই। আইনে শাস্তিযোগ্য। হুম, কারণ বিয়ের ব্যাপারটা, টোটাল ব্যাপারটাই হচ্ছে যে পরিচালিত হয় পার্সোনাল ল অনুযায়ী। টোটাল ব্যাপারটা কি হয়? পার্সোনাল ল অনুযায়ী। সো বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। যে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে তোমাকে শাস্তি পেতে হবে। তো হিন্দু আইনের ক্ষেত্রেও এরকমই। তো হিন্দু আইনের তো বয়সটা 18-21 দেওয়া আছে, তাহলে ওই যে প্রচলিত আইনের সাথে সেম। সো আর হিন্দু আইনে কিন্তু কোনো প্রকারভেদ নাই। যেমন আমরা যেমন ভয়েড, ভয়েড এবং এই বৈধতার উপর ভিত্তি করে কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে, হিন্দু আইনে 8 প্রকার বিয়ে আছে, ঠিক আছে, বাট ওই যে বৈধতার উপর ভিত্তি করে এটা বাতিল, এটা বৈধ, এটা অনিয়মিত, এরকম ক্লাসিফিকেশন নাই। আর হিন্দু আইনে যে 8 প্রকার বিয়ে আছে, এগুলো তো অদ্ভুত টাইপের বিয়ে। ঠিক আছে, শুধুমাত্র ব্রাহ্ম বিবাহটা, আর একটা হচ্ছে কি গন্ধর্ব যে বিয়েটা, এরকম 2-3টা বিয়ে মানে বাস্তবতার সাথে মনে হয় যে কিছুটা মিলে। আচ্ছা, এবার আমরা একটু বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে যে হিন্দু আইনে বিয়ে যে বাতিলের বিষয়টা, হ্যাঁ, ভয়েড এবং হচ্ছে ভয়েড এবং বিয়ে বাতিলের যে বিষয়টা, কোন কোন ক্ষেত্রে বিয়ে বাতিল হতে পারে। যেমন বলছে যে একগামিতার লঙ্ঘন, অর্থাৎ মনে করো তার এক স্বামী, তার স্ত্রী আছে, অথবা স্ত্রীর স্বামী আছে, দুইটাই হতে পারে। স্ত্রীর স্বামী আছে, স্বামী স্ত্রী আছে, এই অবস্থায় মনে করো যে সে যদি আবার আর একটা বিয়ে করে, তাহলে সে বিয়েটা বাতিল হয়ে যাবে। সে বিয়েটা কি হবে? বাতিল হবে। আচ্ছা, আচ্ছা, একটু আগে যে কথা বলছিলাম, নরমালি যেটা বলতে ভুলে গেছিলাম, ধরো মুসলিম আইনের অধীনে বিয়ে করছে, এখন মনে করো যে তার যে অপর স্ত্রী আছে, সে মনে করো সম্মতি দিল না, তাহলে কি হবে? তাহলে তো বিয়ে হবে না, কারণ অপর স্ত্রীর কনসেন্টে তো বিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে এর হবে না, হবে না সেটা ঠিক আছে, বাট এখানে কিছু প্রশ্ন থেকে যায়। এখন মনে করো যে সত্যিকার অর্থেই বা প্রকৃতপক্ষেই মনে করো দরকার, সে আসলে একাধিক বিয়ে করা দরকার, তো কিন্তু স্ত্রী সম্মতি দিচ্ছে না। সেই ক্ষেত্রে যদি এখন এই বিষয়টা, তখন হচ্ছে কি, ওই যে সালিশদ্বার আছে, যেটা হচ্ছে 1961 সালের হচ্ছে তোমার মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ অধ্যাদেশ 1961 এর ধারা 1961। 2, ধারা 2 এবং 2 এর ক, সেখানে দেখবা যে আরবিট্রেশন কাউন্সিলের কথা বলা আছে, সালিশি কাউন্সিল। ওই সালিশি কাউন্সিলের কাছে যাবে, কারণ ওই পুরুষ বলছে যে বিয়েটা তার দরকার, তার প্রয়োজনের স্বার্থে করছে এবং যুক্তিসঙ্গত, কিন্তু স্ত্রী অনুমতি দিচ্ছে না, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওই সালিশদারের কাছে যখন যাবে, সালিশদার তখন এই বিষয়ে যে এটা আদেশ দিবে, সেটাই আসলে মানতে হবে। এখন যদি স্ত্রী কোনোভাবেই দিচ্ছে না, তাহলে না দিলে নাই, বিয়ে করলে হয়ে যাবে, যদি আসলে প্রকৃতপক্ষে যুক্তিসঙ্গত কারণ থাকে। কিন্তু যেভাবেই হোক আসলে স্ত্রী তো দিতে চায় না। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা মুসলিম আইনের অধীনে কি ছিল? মাহারাম ছিল না? মাহারাম নন মাহারামের একটা বিষয় ছিল না? যেমন একটা ছেলে তার বোন, ভাগ্নি, তারপরে ফুফু, দাদি, খালা, এরকম কিছু সম্পর্ক তো আছে যাদের সাথে বিয়ে কি নিষিদ্ধ। তারপরে দুধ মা, এগুলো নিষিদ্ধ। তো হিন্দু আইনেও এরকম আছে, যারা নিকট আত্মীয়, তাদের সাথে যদি বিয়ে হয়, তাদের সাথে ওই যদি বিয়ে হয়, তাহলে সেই বিয়েটা বাতিল হিসেবে গণ্য করা হয়। আরেকটা হচ্ছে স্বপিণ্ড। আমরা হিন্দু আইনের 3টা বিষয় আছে, একটা স্বপিণ্ড, একটা সাকল্য, একটা সমানোদক। যখন আমরা উত্তরাধিকার বিষয়টা আলোচনা করব, স্বপিণ্ডের সংখ্যা হচ্ছে 53 জন। তারপরে হচ্ছে সাকল্য আছে, সমানোদক আছে। তো এই যে স্বপিণ্ড যারা আছে, তাদের মধ্যে যদি বিয়ে হয়, তাহলে সেই বিয়ে অবৈধ বা বাতিল হিসেবে গণ্য করা হবে।
এটা হলো বিয়েটা কখন বাতিল হয়, বিয়েটা কখন কি হয়, বাতিল হয়। আরেকটা হচ্ছে বাতিল যোগ্য, বাতিল না, তবে এগুলো বাতিল যোগ্য। বলছে যে মানসিক ব্যাধি বা প্রতারণার মাধ্যমে যদি বিয়েটা হয়, প্রতারণার মাধ্যমে বিয়ে গেছে। এখন মনে করো এরকম আমার খুব একজন স্টুডেন্ট, তার হচ্ছে বড় বন্ধুর সাথে এই ধরনের ঘটনা ঘটছে। বিষয়টা হচ্ছে যে তখন তার এখনের মেয়ে বলো আর ছেলে বলো একটু অবশ্যই আগের চাইতে একটু বেশি চালাক। তো যাই হোক, যেভাবেই হোক না কেন, এটা অনেক আগের ঘটনা, ধরো কয় বছর হবে, 8-10 বছর তো হবেই। তো ওই সময় নাকি ওই মেয়ে নাকি অনেক বেশি সুন্দরী ছিল, তখন এলাকার কিছু পাতি মাস্তান থাকে না, তো এরকম টাইপের আর কি, মেয়েকে ভুলভাল বোঝায় কাজে অফিসে নিয়ে বিয়ে টিয়ে করে, মানে মেয়ে বুঝতেই পারে নাই। পরবর্তীতে যখন মেয়ে চলে আসলো, পরবর্তীতে সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে সে ওই মেয়েকে বিয়ে করছে। আর কি রে, তখন হচ্ছে যে এলাকাতে একটা সারা পড়ে গেল। তখন ওই মেয়েকে যখন বলছে কিভাবে কি হইলো, বলছে ওই মেয়ে বলে আমি তো কিছু জানি না। তখন বলছে ঈদে কাজী অফিসে গেছে এটা সেটা, কিন্তু আসলে ওই মেয়ে বুঝতেই পারেনি। তখন মনে হয় ওই মেয়ে নাকি তখন 8 না 9 এরকম একটা বিষয় আর কি। যাই হোক, পরবর্তীতে এটা নিয়ে নাকি অনেক ঝামেলা হয়েছে, এবং যেহেতু এলাকা বুঝো না, অনেক মান সম্মানের যে ব্যাপারটা এটা অনেক বেশি ইয়ে করে, যে এখন তো এটা একটা রটিয়ে গেছে বিষয়টা। তাহলে যদি তার কাছে বিয়ে না দিয়ে যদি আবার অন্য জনের কাছে দিতে যায়, তাহলে অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি, যেটা গ্রামে যারা বাস করে বুঝো। তো পরবর্তীতে ওই পাতিমস্তানের সাথেই সংসার করছে, এখন নাকি ভালোই আছে। যাই হোক, তো এই যে বিয়েটা, এটা কিন্তু কি বিয়ে, এটা হচ্ছে বাতিল যোগ্য বিয়ে। ওই মেয়েটা যদি চাইতো, যেহেতু তার সাথে প্রতারণা পূর্বক ভাবে কাজটা হয়েছে, তাহলে ওই মেয়েটা যদি চাইতো, তাহলে কিন্তু এই বিয়েটা বাতিল করতে পারতো। যেমন আমরা যখন একটা চুক্তি করি, যেহেতু আমরা চুক্তি করি, চুক্তির মধ্যে তো এরকম ছিল না ফ্রি কনসেন্ট, ফ্রি কনসেন্ট যে ভয়েডেবল, যেটার মধ্যে ফ্রি কনসেন্ট থাকবে না সেটা বাতিলযোগ্য হবে। চুক্তির মধ্যে তো বিয়েটা তো একটা চুক্তি, এই জন্য চুক্তি আর হচ্ছে বিয়ে দুইটা একত্রে চিন্তা করতে হয় আর কি। তাহলে হিন্দু আইনের বিয়ের ক্ষেত্রেও সেম ঘটনা, যে প্রতারণা করে যদি এরকম হয়, তাহলে এই পাত্রীপক্ষের সুযোগ আছে, পাত্রীপক্ষের কি আছে, সুযোগ আছে। অথবা পাত্রী কেন, পাত্র হতে পারে, যেই হোক, এরকম হতে পারে না যে একটা ছেলেকে তুলে নিয়ে বিয়ে করতে। যদিও এটা কম, এটা কি কম হবে আর, ঠিক আছে, বাট এরকম যে হয় না বিষয়টা এরকম না, হয় তবে সংখ্যাটা কম, মেয়েদের ক্ষেত্রেই বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু ছেলেটাও বিয়েটা বাতিল করতে হবে। শুধু পাত্রীপক্ষ বললে ভুল হবে, পাত্রপাতি যেই হোক, যদি প্রতারণা করে জোরপূর্বক ভাবে বিয়ে হয়, পরবর্তী এই বিয়েটাকে বাতিলযোগ্য বলা হয়, এবং পরবর্তীতে এই বিয়েটা বাতিল করা যেতে পারে। তারপরে মনে করো মানসিক কোনো সমস্যা, কি সমস্যা, মানসিক কোনো সমস্যা। কারণ মানসিক সমস্যা ওই অবস্থাতে যদি বিয়ে হয়, তাহলে পরবর্তীতে তার তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সুস্থ হইলে বিয়েটা বৈধ হবে, না হলে বৈধ হবে না। সুস্থ হইলে বিয়েটা বৈধ হয় একজন ব্যক্তি সে মানসিক সমস্যার মধ্যে আছে। তাহলে মানসিক সমস্যা যদি হ্যালো, থাকে, তাহলে পরবর্তীতে সে সুস্থ যদি হয় তখনই বিয়েটা বৈধ হ্যালো। হবে। সুস্থ না হলে তো বিয়ে জীবনও বৈধ হবে না। এ হাওলাদার কিপটা চোদাটা তারপর হচ্ছে সুস্থ দাম্পত্য, কি হওয়ার আগ ওয়াইফাই নে অব্দি কি বাতিল হবে? বাতিল থাকবে? মানে সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে অপশন থাকবে, তোমার কাছে অপশন থাকবে, তুমি চাইলেই বাতিল করতে পারবে। ঠিক আছে, এরকম যদি হয় আর কি, মানে অপশন থাকবে, যেহেতু এই বিষয়টা বাতিল যোগ্য। আচ্ছা, আর তারপর হচ্ছে দাম্পত্য সম্পর্ক স্থাপনে অক্ষমতা। দাম্পত্য সম্পর্ক স্থাপনে অক্ষমতা থাকলেও একটা বিয়ে বাতিল যোগ্য হতে পারে। আরেকটা হচ্ছে যে গর্ভধারণ সংক্রান্ত প্রতারণা, অর্থাৎ যদি স্ত্রীর পূর্বে অন্য কারো সন্তান ধারণ করার তথ্য গোপন করা হয়। যে স্ত্রী আছে, কারণ এই স্ত্রীর গর্ভে সন্তান আছে, সে কি করলো, তার স্বামীর কাছ থেকে এটা গোপন রাখছে। এটা কিন্তু এগুলো খুব কমন বিষয়, এটা কিন্তু আমাদের মুসলিম দের মধ্যে অনেক ক্ষেত্রে হয়, যে দেখা যাচ্ছে কি বিয়ের পরে বুঝতে পারে যে এই মেয়ে হচ্ছে বাচ্চা কনসেপ্ট করছে বা এরকম কিছু হয় আর কি। তো এটা তো একটা প্রতারণা, এটা কি একটা প্রতারণা। এই ধরনের গর্ভধারণ সংক্রান্ত যদি কোনো প্রতারণা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল হতে পারে। তুমি এখন মনে করো, তোমার যদি মনে হয় একটা ছেলে বিয়ে করছে, এখন তার স্ত্রী কোনো ধরনের একটা অবৈধ কাজ করে কিছু একটা করলো, পরবর্তীতে সে জানতে পারলো, সে জানতে পারলো, তখন তার কাছে অপশন হবে যে যেহেতু আমার কাছে এই ঘটনা গোপন করা হয়েছে, তো বাতিল, এটা হতে পারে। আবার সে যদি বলে যে না ঠিক আছে, যা আর হয়েছে সে সংসার করবে,
তাহলে তার কোনো সমস্যা নেই। এই জন্য এটাকে বাতিলযোগ্য পর্যায়ে রাখছে যে কেউ যদি গর্ভধারণ সংক্রান্ত বিষয়ে প্রতারণা করে তাহলে এটা একটা বাতিলযোগ্য, চাইলে সে বাতিল করতে পারে, আবার চাইলে সেটা রাখতেও পারে। আর বিবাহ বিচ্ছেদ নিয়ে হিন্দু আইনের যে বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু বিষয় আছে, যেটা 1955 সালের যে আইনটা আছে ওই আইনের 13 ধারাতে, 1955 সালের যে আইনটা আছে হিন্দু আইন, হিন্দু বিবাহ আইন 1955 ওই আইনের 13 ধারাতে, যে কখন আসলে বিবাহ বিচ্ছেদ হতে পারে। আসলে মনে রাখবা, হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ শব্দটা আসলে পুরোপুরি জুজসই না। কারণ হচ্ছে হিন্দু আইনের মতে তারা বিচ্ছেদ শব্দটা কখন তারা মনে করে যে যখন তাদের মধ্যে বিবাহটা হয় তাহলে হচ্ছে একজন আরেকজনের সাথে, মানে একজনের হাড্ডি আরেকজনের হাড্ডির সাথে সংযুক্ত হয়ে, এরকম ভাবে তারা মনে করে। এবং তারা বলে যে অর্ধাঙ্গিনী, একটু আগে বলছিলাম না যে অর্ধাঙ্গিনী শব্দটা কিন্তু ওইটা থেকে আসছে। তাহলে মানুষ কি অর্ধ অঙ্গ নিয়ে বাঁচতে পারে? বাঁচতে পারে না। তো সেক্ষেত্রে তারা আসলে বিবাহ বিচ্ছেদ, হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ আসলে শব্দটা নাই। যে বিবাহ বিচ্ছেদ আছে যেটা, সেটা হচ্ছে সেপারেশন, তারা আলাদা বসবাস করে। কিন্তু ওই যে এই প্রচলিত যে আইন আছে যে বিন্দু বিবাহ আইন, সেখানে বিবাহ বিচ্ছেদ শব্দটি ইউজ করছে। মূল যে পার্সোনাল ল, সেখানে আসলে বিচ্ছেদ বলতে কিছু না, সেখানে আছে যেটা, সেটা হচ্ছে সেপারেশন শব্দটা। তারা মনে করে, মানে হিন্দুদের যে ধারণা যে না বিচ্ছেদ হয় না, দেখো যে হিন্দুদের মধ্যে তুলনামূলক ভাবে এই বিবাহ বিচ্ছেদ খুবই কম। তাদের ওই ধারণাটা আছে যে না একবার বিয়ে করলে আর বিচ্ছেদ করা যাবে না, এরকম আর কি। যদিও হয় তবে সংখ্যাটা কম। তো তখন আসলে বিবাহ বিচ্ছেদ করানো যায় বলতে ব্যভিচার, স্বামী বা স্ত্রী যদি পরকীয়া লিপ্ত থাকে, পেনাল কোডের 497 ধারা যে অপরাধ ব্যভিচার বা অ্যাডাল্টারি, তাহলে স্বামী যদি পরকীয়া লিপ্ত থাকে, স্ত্রী এটাকে গ্রাউন্ড হিসেবে দাঁড় করে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। আবার স্ত্রী যদি থাকে তখন স্বামীও চাইতে পারে। আরেকটা হচ্ছে নির্যাতন, যেটা আমরা, তোমাদের মনে থাকার কথা, মুসলিম দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939, ওই আইনে 2 ধারাতে কয়টা গ্রাউন্ড আছে বলতো? যে গ্রাউন্ড গুলোর কারণে একটা মুসলিম বিবাহ বিচ্ছেদ, একটা মুসলিম মহিলা বা স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। দ্য ডিসলিউশন আইনটার নাম আমি বলে দিলাম, ধারাও বলে দিলাম। দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ আইন 1939 ধারা 2 এ কয়টা গ্রাউন্ড আছে? যে গ্রাউন্ড গুলোতে, যেমন এরকম আছে কিনা দেখো তোমার মনে পড়ে কিনা, যে 7 বছর ধরে যদি সে কারাদণ্ড থাকে, 7 বছর ধরে যদি সে নিখোঁজ থাকে, 4 বছর ধরে যদি কারাদণ্ড থাকে, 2 বছর যদি ভরণ পোষণ না দেয়, 3 বছর যদি দাম্পত্য দায়িত্ব পালন না করে, যদি নিয়মিত অত্যাচার করে, এই গ্রাউন্ড গুলো আছে নাকি পড়ো নাই? তোমরা কি বিবাহ বিচ্ছেদ আইন ভাই পড়ছি অনেক আগে। আচ্ছা, তো অনেক আগে পড়লে কি একবার ভুলে যেতে হবে? আইনগুলো তো স্মরণে রাখতে হবে। আর কিছু কিছু বিষয় আছে একটু মনে রাখা উচিত। যাই হোক, ওই আইনের 2 ধারাতে টোটাল 10টা গ্রাউন্ড আছে। টোটাল 10টা গ্রাউন্ড আছে, যে 10টা গ্রাউন্ডে স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। তো হিন্দু আইনও এরকম, যে নির্যাতন করে, ব্যভিচার। এখন মনে করো যে মুসলিম আইনে এটা আছে যে স্বামী যদি স্ত্রীকে অনৈতিক কার্যকলাপে বাধ্য করে, তখন সে কি সংসার করবে নাকি? সেক্ষেত্রে সে ডিভোর্স চাইতে পারে। তো এটা কিন্তু তোমার হিন্দু আইনেও আছে। যদি নির্যাতন করে, শারীরিক হোক বা মানসিক হোক, সেক্ষেত্রে স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। এটা 1955 সালে 13 নম্বর ধারা, যে আইনটা আছে হিন্দু বিবাহ আইন, সে আইনে 13 ধারা। আরেকটা হচ্ছে যে স্বামী বা স্ত্রী যদি কমপক্ষে 2 বছর পরিত্যাগ করেন, মানে একজন আরেকজনের ভাই কোন আইনের 13 ধারা? হিন্দু বিবাহ আইন 1955, হিন্দু বিবাহ আইন 1955, ওই আইনের 13 ধারা। এগুলো তোমরা যা শোনো, হ্যাঁ তোমরা যা শোনো এগুলো যে কোনো বই থেকে দেখবা, না হয় আমার নোট দিব না, ঠিক আছে? জাস্ট শোনো ভালো করে। এগুলো তো তোমরা আগে পড়ছো তাই না? এখনো হয়তো মনে নেই, কিন্তু এগুলো মনে রাখতে হবে। এগুলো মুসলিম বা হিন্দুদের যে বেসিক যে বিষয়গুলো, তোমার যে ভরণ পোষণ, দেনমোহর, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, তারপরে উত্তরাধিকার সম্পত্তি, হ্যাঁ এই বিষয়গুলো মনে রাখতে হবে। এই যেমন তুমি মনে করো এনভায়রনমেন্টাল ল কি পড়ছো, এটা 2 মাস পরে ভুলে গেলে কিচ্ছু হবে না, ঠিক আছে? এটা নিয়ে তোমার খুব বেশি, তুমি পরিবেশবিদ হইতে যাবা, কিন্তু এই বিষয়গুলো তোমার প্রতিনিয়তই দরকার।
আচ্ছা, ধর্ম পরিবর্তন, স্বামী বা স্ত্রী, স্বামী যদি অন্য ধর্ম ত্যাগ করে অথবা স্ত্রী যদি অন্য ধর্ম ত্যাগ করে, যে কেউ ধর্ম ত্যাগ করলে তাহলে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। মানসিক ব্যাধি, দীর্ঘমেয়াদী আর কি, এরকম না যে হ্যাঁ হঠাৎ করে তার একটু মানসিক সমস্যা হলো তুমি বিবাহ বিচ্ছেদ চাইবে, বিষয়টা এরকম না। বা দীর্ঘমেয়াদী যদি মানসিক ব্যাধি থাকে সেক্ষেত্রে তুমি বিবাহ বিচ্ছেদ চাওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে সন্ন্যাস, স্বামী বা স্ত্রী কেউ যদি সন্ন্যাসী হয়ে যায়, কি হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়, সে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, তাহলে তুমি তার সাথে সংসার করে কি করবা, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ চাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে যে যদি ধরো স্বামী অথবা স্ত্রী, স্বামী অথবা স্ত্রী তার যে দাম্পত্য যে দায়িত্ব আছে, একজন আরেকজনের উপরে দাম্পত্য অধিকার এবং দায়িত্ব, এগুলো যদি কেউ পালন না করে তাহলে এটাকে গ্রাউন্ড হিসেবে দাঁড় করানো যায় যে হ্যাঁ বিবাহ বিচ্ছেদ চাচ্ছে। যাই হোক, আরো কিছু বিষয় ছিল বিবাহ রিলেটেড, আজকে আর সেদিকে না যাই, একদিনে সব পয়লা আবার মাথার উপর দিয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা বিবাহ নিয়ে আবার কিছু আলোচনা করি, মানে 15-20 মিনিট বিবাহ নিয়ে আলোচনা করে আমরা অ্যাডাপশন তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের যদি সময় থাকে ওইটা লিস্টটা তুলে পড়ে রাখবা তাহলে সুবিধা আর কি। দত্তক নিয়ে আলোচনা করবো, হ্যাঁ দত্তক নিয়ে আলোচনা করবো, বিবাহ আর একটু আলোচনা করবো আর কি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দত্তক নিয়ে আলোচনা করবো। মুসলিম আইনে কি দত্তক আছে?